আজ কিছু গল্প বলবো, জীবনের গল্প। অনেকগুলো মানুষের জীবন কাটিয়ে দেবার গল্প। আমি এদের সবাইকে চিনি। কারোর সাথে অফিসের সামনে চায়ের দোকানে দেখা, কারোর সাথে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি, কেউ বা অফিসের পাশের কিউবিকালে থাকে। তাদের জীবন কাটিয়ে দেবার গল্প, পালাতে না পারার গল্প। মাসির গল্প। কুচবিহারের অফিসে পোস্টিং হয়েছে আজ প্রায় 3 বছর হয়ে গেল। প্রতিদিন সকালে ফ্ল্যাট থেকে বেরিয়ে অফিসের সামনে চায়ের দোকানে চাটা আমার চাই চাই। দোকানটা বাদলের মায়ের দোকান। সবাই ওনাকে ওই নামেই ডাকে, আমি মাসি বলে ডাকি। বাদলকে কখনো দেখিনি আমি, তবে দেখতে ইচ্ছা করে। ফ্ল্যাট থেকে বেরিয়ে রোজ সকালে সিগারেট ধরে হাঁটতে হাঁটতে আসি অফিস অবধি। অফিসের সামনে আসার আগেই সিগারেটটা ফেলে দিই, যদি মাসি দেখে ফেলে। তারপর দোকানের বেঞ্চে বসতেই মাসি চা আর বাদাম দেওয়া বিস্কুট ধরিয়ে দেয়। জানি আমার নিজের মাসি না, তাও কেমন জানি মায়া পড়ে গেছে। চা খাওয়া হয়ে গেলে উঠে অফিস ঢুকে যায়। মাসির দোকানে খাতা আছে, সকালের আর বিকেলের চা বিস্কুট আর সকালের ডিম টোস্ট মাসি অফিসে এসে দিয়ে যায় এই 10:30টার দিকে। কোনোদিনও বলতো না আজ হবে না, এসে খেয়ে যাও, কিংবা পয়সাও চাইতো না। আমি মাসের শুরুতেই খাতা দেখে টাকা দিয়ে আসতাম। সেদিন বৃষ্টির মধ্যে ভিজে খাবার দিতে এসেছে দেখে আমি সবে বকতে যাব, চোখটা তুলে দেখলাম চোখ মুখ কালো করে দাঁড়িয়ে আছে। দেখেই কেমন জানি মনে হলো। পাশের চেয়ারটা টেনে বসতে বললাম। বলল, না স্যার, তোমাদের চেয়ারে বসবো না। আমি বললাম, বসোই না, আমার চেয়ার। কি হয়েছে তোমার, চোখ মুখ এরকম লাগছে কেন? বলল, স্যার, আপনাদের অফিসে কোনো কাজ হবে? আমার ছেলেটা বেকার বাড়িতে বসে আছে। আমার তো বয়স হচ্ছে, খুব দুশ্চিন্তা হয়। আমি বললাম, তোমার দোকানে বসলে তো তোমারই উপকার হবে, অন্য কোথাও কাজে রাখবে কেন? ওর বাবু এইসব ছোট কাজ পছন্দ না, অফিসে হলে করবে। কোন এক মেয়ের সাথে ভাব হয়েছে, সে বুঝিয়েছে এসব। মানেটা কি? যে কাজ করে মা খেটে খাওয়ায় ওকে, সেটা ছোট কাজ? মা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল মাসি। আমার আর বাঁচতে ইচ্ছা করে না বাবু। তোমার মেশো চলে যাওয়ার পর থেকে আমি প্রায় 12 বছর একা সংসার টানছি। ওর বয়স প্রায় 22-23 হয়ে গেল। ওর সব ফরমাস খেটে যাচ্ছি, ওর সব আবদার পূরণ করে যাচ্ছি। আমার পয়সা চুরি করে ও মদ খায়। আমি সব বুঝি, আমি যে মা, চুপ করে থাকি। কিছু বললে মারতে আসে, জানো বাবু। গত 1 মাস ধরে ওকে বলছি, আমার শরীরটা আর টানছে না, তুই এবার কিছু একটা কর। কতজনকে বলেছি ওর কাজের জন্য। গেল সপ্তাহে ওষুধের দোকানে কাজের খোঁজ পেলাম, মাসে 2000 টাকা। ও করবে না। আমি বিরক্ত হয়ে এখন টাকা লুকিয়ে রাখি। বাড়িতে ওর আর আমার জন্য রান্না করে আসি। বাড়ি ফিরে দেখি ওর সব খেয়ে নিয়েছে। আমি জল বিস্কুট খেয়ে শুয়ে পড়ি। ওর নাকি আমাকে মা বলতে ঘৃণা হয়। সেদিন বাড়ি ফিরে শুনি বাড়িওয়ালাকে বলছে, আমার মা কবেই মরে গেছে, কবেই মাকে পুড়িয়ে এসেছি। আমার আর বাঁচতে ইচ্ছা করে না বাবু, মনে হয় সব ছেড়ে চলে যায়। বেশ কিছুটা থামিয়েই বললাম, আর তুমি এই ছেলের জন্য চাকরি খুঁজছো কেন? বার করে দাও বাড়ি থেকে। বাড়িতে আর রান্না করেই আসবে না ওর জন্য। মা যখন মরেই গেছে, তাহলে নিজে হাতে রেঁধে খাক। ইচ্ছে তো করে জানো, কিন্তু কি করব বলো, আমি যে মা। আজ সকালে উঠে কাজের কথা বললাম বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কে জানে ফিরেছে কিনা, খেলো কিনা। ও মনে হয় খেয়ে নেবে বলে ফস করে হেসে উঠল মাসি। হাসিটা কেমন জানি পরিষ্কার বুঝিয়ে দিল কক্ষপথে গোল হয়ে ঘোরা জীবন থেকে মানুষটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বাইরের কোনো শক্তি এতটাও জোরে টানছে না যে ছিটকে বেরিয়ে যাওয়া যায়। পিইউয়ের কথা। আমার চাকরি জীবনের প্রথমটা কেটেছে প্রাইভেট কোম্পানির কিউবিক্যালে, বালিগঞ্জের একটা ডিজাইন কনসালটেন্সি ফার্মে। প্রাইভেট কোম্পানি মানেই ক্লায়েন্টের গালি, আর ডিজাইন ফার্ম মানে ল্যাপটপে মুখ গুজে থাকা।
ঘরের একদম কোণার কিউবিকালটা ছিল আমার। এই অফিসে প্রায় 2.5-3 বছর সময় কেটেছে। প্রথম অফিস, প্রথম প্রফেশনাল জায়গা, তখন কিছুই বুঝতাম না। শুধু দেখতাম সবাই অফিস আসছে, ল্যাপটপে মুখ গুজছে, কাজ করছে, চলে যাচ্ছে। কেউ খুব একটা কথাই বলে না। না মানে আমিও যে কথা বলতে খুব একটা ভালোবাসি তা নয়, তবে আমি কথা শুনতে খুব ভালোবাসি। কেউ আমাকে কিছু শেয়ার করে শান্তি পাচ্ছে বুঝলে আমার খুব ভালো লাগে। যদিও অফিস ভর্তি বয়স্ক লোক, এদের শেয়ার করবার মতো কথা হয়তো বাতের ব্যথা, মেয়ের বিয়ে, ছেলের পড়াশোনা, এছাড়া আর বেশি কিছু হবে না। আমার পাশের কিউবিকালটা আমি আসার পর থেকেই ফাঁকা। ফাঁকা কিউবিকালটার দিকে তাকিয়ে আমি হাসলাম। যাক বাবা, মানুষের বাতের ব্যথার গল্প শুনে অ্যাটলিস্ট সময় কাটাতে হচ্ছে না। ছোটবেলা থেকেই আমি কখনোই বুঝে উঠতে পারিনি ভগবানের সাথে আমার সম্পর্কটা ঠিক কীরকম। ক্লাস 6-এ একবার হাফ ইয়ারলি রেজাল্ট বেরোনোর দিন কালীবাড়িতে 1 টাকা দিয়ে হাত জোর করে বলেছিলাম, ঠাকুর পাশ করিয়ে দিও। পুরো ক্লাসে একমাত্র আমিই ফেল করেছিলাম। আবার কলেজে উঠে কখনো কিছুই চাইনি, কিন্তু ফার্স্ট বয়ও ছিলাম। ফাঁকা কিউবিকাল দেখে হাসার পরদিনই কিউবিকালটা আর ফাঁকা থাকলো না। না, কোনো সাদা চুলওয়ালা লোক নয়, জাস্ট কলেজ পাস আউট, আমার থেকে 1 বছরের ছোট একজন সুন্দরী। না না, ওয়াও ওয়াও করার কোনো দরকার নেই। সে এসেই আমাকে দাদা পাতিয়েছে। ভগবানের সাথে আমার সম্পর্কটা ঠিক কীরকম আমি আজও বুঝে উঠতে পারি না। যদিও এতদিনে অফিসে কথা বলবার মতো মানুষ জুটল। পুরো অফিসে একমাত্র আমরাই সমবয়সী ছিলাম। টি ব্রেক টু লাঞ্চ একটা লোক পাওয়া গেল। আমিও যেন বোন হিসেবে অ্যাকসেপ্ট করেই নিয়েছিলাম। সেদিন আমাদের দুজনেরই খুব কাজের চাপ ছিল, লাঞ্চের টাইমও পাইনি। এক ফাঁকে বেরিয়ে দুজনের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। খিদের মুখে আমি খেলেও পিউ খায়নি দেখলাম। ওর টেবিলে ল্যাপটপের পাশে রাখা আছে। খাবার কথা বলতেই একটা ফাইল নিয়ে তাড়াহুড়ো করে উঠে গেল বসের কেবিনে। সন্ধে প্রায় 6:30 বাজে। অফিস ফাঁকা হয়ে গেছে, আমারও কাজ শেষ, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে পিউ ফেরেনি, তাই ওর জন্য ওয়েট করছি। আসলে ও ভূতের ভয় পায়, ফাঁকা অফিসে যদি ভয় পায়। পিউ ফিরে ফাইলটা টেবিলের ওপরে ছুঁড়ে ফেলে রিভলভিং চেয়ারটাতে ধপ করে বসে মাথায় হাত দিল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, কিরে কি হলো, বাড়ি যাবি না? পিউ শুধু দীর্ঘশ্বাস ফেলল। অভিজ্ঞ সিনিয়রের মতো বললাম, প্রাইভেট কোম্পানিতে এরকম ওয়ার্কলোড থাকে, স্ট্রেস নিস না। বস কিছু বলেছে? আমার আর বাঁচতে ইচ্ছা করছে না জানো। বলতে বলতে দেখলাম ওর রিমলেস চশমার ভেতরে চোখ দুটো কেমন জলে ভরে গেল। ওর রিভলভিং চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে বললাম, কি হয়েছে সেটা তো বলবি। আমি প্রেগন্যান্ট বলেই গুমড়ে গুমড়ে কেঁদে উঠল পিউ। কি বলছিস এসব? ছেলেটা কে? সে জানে এসব? বলে আমিও মাথায় হাত দিয়ে বসলাম। আমার কাছে এটা ক্লাস 5-এ বসে ক্লাস 12-এর কোশ্চেন ফেস করবার মতো। চশমাটা খুলে টেবিলে প্রায় ছুঁড়ে ফেলে পিউ বলল, আজ সকালে জানিয়েছি। প্রায় 8 বছরের সম্পর্ক আমাদের, আর ও আজ বলছে আমায় বিয়ে করতে পারবে না। অ্যাবর্শন করিয়ে নে, তারপর বাবা মার দেখা ছেলেকে বিয়ে করে নিস। আমার যেন কোনো ভ্যালুই নেই। লাস্ট 1 বছর ধরে মা আমার জন্য ছেলে দেখে রেখেছে, আমি শুধু কাটিয়েই যাচ্ছি। মার কাছে আমি বোঝা, ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে। আর আজ আমি ওর কাছেও বোঝা হয়ে গেলাম গো। শুধু ভেবেই গেলাম ও ভালো জব পেয়ে ওর বাড়িতে কথা বলবে, আমিও বাবা মাকে বলবো। আর আজ ও আমাকে বলছে ও আর দৌড়াতে পারছে না। আর এই অবস্থায় ও আমাকে বলছে আমার জন্য ও নিজের ড্রিম ছাড়তে পারবে না। আমি আর পারছি না দাদা, আর বাঁচতে ইচ্ছা করছে না আমার। আমার যে আর কোনো জায়গাই রইল না, কোনো দিকই রইল না আমার। কেমন ভোগ্য লাগছে নিজেকে। ওর জায়গাটা যে আমি কখনোই কাউকে আর দিতে পারবো না গো। বলেই অঝরে ফেটে পড়ল পিউ। বিশাল অন্ধকার ঘরের মধ্যে জ্বলতে থাকা টেবিল ল্যাম্পের আলো দুটোই মনে হলো
একটা আস্ত জীবন স্যান্ডউইচের মতো আটকে আছে কিউবিক্যালে। সায়কদার গল্প। কলেজে ভর্তির সময় মার খুব ইচ্ছে ছিল আমি হোস্টেলে থাকি, কিন্তু বাবা ইঞ্জিনিয়ার, তাই জানতো ছেলে হোস্টেলে থাকলে জেনে যাবে বাবা নিজের কলেজ লাইফে কী কী করেছে, তাই হোস্টেলে থাকার আইডিয়াকে পাত্তা দেয়নি। আর আমার কপালে জুটল দমদম থেকে কল্যাণী ডেলি প্যাসেঞ্জারি। প্রথম দিনই দমদমের ভিড় ঠেলে ট্রেনে উঠে দম বন্ধ হয়ে যাওয়ার পর বুঝেছিলাম যে করেই হোক সিটের মাঝে রোতে ঢুকতেই হবে প্রথমত, আর দ্বিতীয় রুল হলো কাকু জেঠু পাতাতেই হবে, না হলে আমার খবর আছে। আর যদি কোনোভাবে জানলার ধারের কাকুর সাথে বন্ধুত্ব হয় তাহলে বস তুমি খেলে দিয়েছো। বাট সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপের সিট থেকে সাবধান। যেমন প্ল্যানিং তেমন কাজ। এক সপ্তাহের মধ্যে পটালাম একদল কাকু। সুখবর সেটা হলো সবাই শিয়ালদা থেকে ওঠে, আর কাকুদের সাথে একটা দাদাও ফ্রি পেয়েছি, যেটা আরও ভালো কথা। ট্রেনের সময়টা কাজে লাগানোর জন্য কাকুদের সাথে 29 খেলতে শুরু করলাম, না হলে কলেজে ক্লাস বাঙ্ক করলে বোর হয়ে যাব। এই গ্রুপে আমি সব থেকে ছোট, তারপর সায়কদা, তারপর মৃদুল কাকু, তারপরের সবাই একই বয়সী, মোটামুটি 40, 45, 50। সায়কদা সবার আগে এসে জায়গা রাখে। বাড়ি রানাঘাটে, গভর্নমেন্ট এমপ্লয়ি, বেশি বয়স নয়, 27 বছর হবে। ফর্সা, হ্যান্ডসাম চেহারা, পরনে সবসময় জিন্স আর ফুল স্লিভ শার্ট, কখনো ইন করে না। হাতে একটা স্টাইলিশ ঘড়ি। যখন তখন ছেলেটাকে বাংলা সিনেমায় হিরো করে দেওয়া যায়। দমদম থেকে আমি উঠলেই আমাকে জানলার ধারে সিটটা ছেড়ে দিত, আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 29 খেলতে খেলতে যেত আমাদের সাথে। ছেলেটা এত জলি যে পুরো গ্রুপের বয়স কমিয়ে প্রায় 25 করে দিয়েছিল। সেদিন আমি দমদম থেকে উঠতেই আমাকে বসার জায়গা করে দিয়ে বাংকার থেকে ব্যাগটা টেনে নামালো। তারপর একটা কার্ড বের করে সবার বড় তুষার কাকার হাতে দিয়ে বলল, ফেব্রুয়ারিতে আমার বিয়ে, তোমাদের সবাইকে কিন্তু আসতেই হবে। সবাই আমরা বাচ্চাদের মতো হই হই করে উঠলাম। মৃদুল কাকু তো উঠে জাপটে জড়িয়েই ধরল, তোর বিয়েতে আমরা যাব না মানে 2 দিন আগে যাব। যেন আমাদের সবার মধ্যে একটা ঢেউ খেলে গেল। তুষার কাকা বলেই দিল, আজ আমি সবাইকে বাদাম আর চা খাওয়াবো এই খুশিতে। ফেব্রুয়ারি 3 তারিখে বিয়ে, তবে আজ তো জানুয়ারির 5। সায়কদা আসেনি কেন? জানলার পাশে মৃদুল কাকুকে দেখে এসবই ভাবছি। আমাকে দেখতে পেয়ে মৃদুল কাকু উঠে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম সায়কদার কথা, কিন্তু কিছু বলতে পারল না। হয়তো শপিংয়ে ব্যস্ত। কিন্তু পরের দিনও তাই। মৃদুল কাকুকে বলতেই হেসে বলল, দাঁড়াও, তোমার বিয়ের সময় আসুক, তখন তুমিও বুঝবে সায়কদা কোথায়। মৃদুল কাকুর বাড়িও রানাঘাটে। মৃদুল কাকুর কাছ থেকে আজ সায়কদার ফোন নাম্বারটা নিলাম। সায়কদা না থাকলে কেমন জানি লাগে। আজ একবার ফোন করব। আসলে এই 6 মাসে সায়কদার গালি না শুনলে আমার ঘুম আসে না যেন। রাত্রিবেলা খাবার পর ব্যালকনিতে অন্ধকারে একটা সিগারেট আমার অভ্যাস হয়ে গেছে। আজ ভাবলাম সায়কদার সাথে কথাটা তখনই বলবো। ফোন বেজে বেজে কেটে গেল। সিগারেটটা প্রায় শেষ করে রুমে ঢুকবো, তখনই ফোনটা বেজে উঠল। সায়কদার ফোন। ফোন ধরেই বলে উঠলাম, কি ব্যাপার বস, বিয়ে করার আগেই আমাদের ভুলে গেছো? বিয়ের পর তো। কথাটা শেষ হলো না। আমি হাসপাতালে। দৃঢ় কিন্তু শান্ত গলায় বলে উঠল সায়কদা। হাসপাতালে কেন? কি হয়েছে? 30 সেকেন্ড কোনো উত্তর না পেয়ে আমি সায়কদা বলে ডাকতে যাব, ঠিক তখনই সায়কদা বলে উঠল, বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি বলছোটা কি? কেন? কি হলো? এখন কি অবস্থা? আমি যতই ছটফট করি না কেন, সায়কদা শান্ত গলায় বলল, এখন ঠিক আছে। আমি ঠিক সময় ঘরে ঢুকে ফ্যান থেকে না নামালে জানি না কি হতো। ডক্টর জাস্ট দেখে গেল, বলল কাল ছেড়ে দেবে। কিন্তু এসব কেন?
এবার যেন আমার গলাটাও অজান্তে নিচু হয়ে গেল, হয়তো সুইসাইডের কথা জোরে বলা যায় না বলে। বাঁধো বাঁধো গলায় সায়কদা বলে চলল, বাবার পণ চাই। আমি রিয়াক্ট করেছি, তাই এসব। আমার প্রায় 9 বছরের রিলেশন। কলেজের পরই ওর বাবা মা চেয়েছিল ওর বিয়ে দিয়ে দিতে। আমি কোনো রকমে ম্যানেজ করেছিলাম। চাকরি পাওয়ার পরই বিয়ে করার কথা মা বলেছিল ওদের, কিন্তু আমি চাকরি পাওয়ার আগেই মা মারা গেলেন। বাবা ওদের ডেকে বলেছিল কাল অসুচ কাটলেই বিয়ে দেবে। সেই অনুযায়ী সব কথা হয়। গেল সপ্তাহে বাবা ওদের বাড়িতে ফোন করে দেনা পাওনার কথা বলে। আমি জানতাম না। শ্রেয়া আমায় গত পরশু সব জানালো। বলল পণ দিয়ে বিয়েও করবে না। আমি এরকম করব জানলে ও ওয়েট করতো না আমার জন্য। আমি রেগে গিয়ে শুধু বলেছিলাম তোমার মান সম্মান নেই, তুমি পণ চেয়েছো। দীর্ঘশ্বাস ফেলে থামলো সায়কদা। মাথার উপরে ফ্যানের শব্দ আর ফোনের নিঃশব্দতার মধ্যে বুঝলাম গলার কাছে দলা পাকিয়ে গেছে। কথা বেরোলো না। সায়কদা আবার বলতে শুরু করলো, আমার আর থাকতে ইচ্ছা করে না এখানে। মনে হয় শ্রেয়াকে নিয়ে চলে যাই কলকাতায়, পালিয়ে বিয়ে করে নিই। কলকাতায় ঘর ভাড়া করে থাকবো, সুখে থাকবো দুজনে, জানিস। নিজের বাবা মার কথা ভেবে কোনোদিনও বাইরে যাইনি। খুব ইচ্ছে ছিল বাইরের দেশে পড়তে যাব, যাইনি। এই ধারে রানাঘাটেই পড়ে থেকেছি। বিএইচইউতে চান্সও পেয়েছিলাম, তাও কল্যাণীতে পড়েছি। আর সেই বাবা সারাদিন সবাইকে ফোন করে বলে যাচ্ছে আমি তাকে দেখি না, মারি। মনে হয় এবার সত্যিই চলে যায়। শ্রেয়া বিয়ে হয়ে বাড়িতে আসলে না জানি কী কী অত্যাচার করবে। কিন্তু জানিস তো, চোখ বন্ধ করলেই মনে হয় যেখানেই থাকি না কেন রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে শুলে হয়তো মনে হবে লোকটা খেলো, কি জানি কি করছে, আবার ভুলভাল কিছু করলো না তো। শান্তি পাবো না রে। কথাগুলো শুনতে শুনতে ওপরের দিকে তাকিয়ে মনে হলো কতটা টাইট করে আটকানো আছে ফ্যানের ব্লেডগুলো, যে এত জোরে ঘুরলেও ছিটকে বেরোতে পারছে না। আচ্ছা, জীবনের সম্পর্কগুলো কি এরকমই হয়? লিকুইড অক্সিজেনের মতো? লিকুইড বাঁচতে দেয় না আর অক্সিজেন মরতে।